হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। সো আজকে করব আমরা জিওগ্রাফিতে আমাদের যেটা লাস্ট চ্যাপ্টার 6, অর্থাৎ উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই চ্যাপ্টারটার সামারি। তো এটা খুব ছোট্ট একটা পুচকি চ্যাপ্টার, কিন্তু কিছু কিছু কনসেপ্টস রয়েছে, মানে পুরোটাতেই বেসিক্যালি কনসেপ্ট বেসড একটা চ্যাপ্টার। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা একটুখানি মুশকিল হবে। তাহলে চলো ঝট করে আজকে আমরা এই দুটো বিষয় সম্বন্ধে জানবো, যেটা নাকি উপগ্রহ চিত্র মানেটা হচ্ছে ইংলিশে যেটাকে বলা হয় স্যাটেলাইট ইমেজ, আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র মানে হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। দুটোর ইংলিশ টার্ম। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হলো এই চ্যাপ্টারটাতে কিন্তু একটুখানি ইংলিশ টার্মস গুলো দেখবে, কারণ প্রচুর ইংলিশ টার্ম তুলে তুলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। তাহলে এবার চলো পরপর প্রথমে আমরা দেখব উপগ্রহ চিত্র কাকে বলে এবং এই পুরো বিষয়টা কি হয়। সো উপগ্রহ চিত্র কাকে বলে এটা বলতে গেলে আমাদেরকে পুরো প্রসেসটাই জানতে হবে। তো কি হয় দেখো, পৃথিবীর যে স্বাভাবিক উপগ্রহ রয়েছে কে, চাঁদ, তাই তো। তো চাঁদ কি করে, চাঁদ পৃথিবীর চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। সেম ভাবে পৃথিবী থেকে কিছু কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে মহাকাশে। তো কৃত্রিম কেন বলছে, কারণ হচ্ছে মানুষ প্রেরণ করেছে সেই জন্য কৃত্রিম। এবং উপগ্রহ কেন বলছে, কারণটা হচ্ছে তারাও সেই চাঁদের মতোই একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে। এবারে এই যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে, কেন ঘুরে চলেছে, কারণটা হচ্ছে ওই দূর থেকে পৃথিবীর উপাদানের চিত্র সংগ্রহ করছে পৃথিবীকে স্পর্শ না করে। অর্থাৎ যে বিষয়টার মানে হলো দূর সংবেদন। দূর সংবেদন মানেটাই হচ্ছে তাই, যে দূর থেকে কোনো উপাদানকে স্পর্শ না করে আমরা যখন সেখানকার চিত্রটা তুলি, সেটাই হচ্ছে দূর সংবেদন ব্যবস্থা। এবারে এই যে কৃত্রিম উপগ্রহ যেটা পাঠানো হয়, সেটা গিয়ে মহাকাশে কোথায় থাকে, মহাকাশে যেখানে কৃত্রিম উপগ্রহটাকে প্লেস করা হয় বা উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় প্ল্যাটফর্ম। তাহলে কি কি পেলাম, দূর সংবেদন পেলাম, প্ল্যাটফর্ম পেলাম, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় এটা পেলাম। কৃত্রিম উপগ্রহ মানে বুঝতে পারলাম যারা এরকম ভাবে সর্বক্ষণ ঘুরে চলেছে পৃথিবীর চারিদিকে। আচ্ছা, এরপরে হলো এই কৃত্রিম উপগ্রহের মধ্যে কে ছবিগুলো তুলছে। তো কৃত্রিম উপগ্রহের মধ্যে যে ক্যামেরা থাকে, মানে ক্যামেরা মানে আমরা যে ক্যামেরায় ছবি তুলি সেটারই একটুখানি অন্যরকম সংস্করণ। তো যে ক্যামেরা থাকে সেইটাকে বলা হয় সেন্সর। তাহলে আমরা কি কি পেলাম দেখো, প্রথমে পেলাম কৃত্রিম উপগ্রহ, যে এই চিত্র সংগ্রহের জন্য যে পৃথিবী থেকে উপগ্রহগুলোকে পাঠানো হয়, যারা নাকি গোলাকার বা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, সেটা হলো কৃত্রিম উপগ্রহ। তার মধ্যে যে ক্যামেরা থাকে সেটাই হচ্ছে সেন্সর। এবং এই যে তোমার উপগ্রহ থেকে, মানে কৃত্রিম উপগ্রহ দ্বারা আমরা যে ছবিগুলো পাই, সেগুলো আমরা কিভাবে পাই না, সেগুলো আমরা পাই হচ্ছে ডিজিটাল ফর্মে বা সংখ্যার আকারে। মানে আমরা যেরকম ছবি দেখে অভ্যস্ত, মানে আমরা ধরো মোবাইলে যে সেলফি তুলি, আমরা কিন্তু সেরকম চিত্র কিন্তু উপগ্রহ থেকে পাই না। উপগ্রহ থেকে যে চিত্রগুলো পাই সেগুলো হচ্ছে তোমার সংখ্যার আকারে বা ডিজিটাল ফরম্যাটে পাওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার এই, মানে এই যে পুরো বিষয়টা, এই যে সেন্সর দিয়ে ছবি তুলে যে তোমার আসছে পৃথিবীর কাছে, পৃথিবীরই ছবি দূর থেকে তুলে পৃথিবীর কাছে আবার পাঠানো হচ্ছে। তো এই চিত্রটাকে বলা হয় হলো উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। ঠিক আছে, যে তোমার বিভিন্ন রাশি তথ্য দ্বারা বিভিন্ন উপাদান, পৃথিবীর বিভিন্ন উপাদানের যে তথ্যটা আমাদের কাছে পাঠানো হচ্ছে, প্রতিনিয়ত পাঠানো হচ্ছে, সেটাকে বলা হয় স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র। এবারে এই পুরো ব্যবস্থাটা মানে দূর থেকে স্পর্শ না করে আমরা যখন তথ্য অনুধাবন করছি, তো সেটাকে বলা হয় হলো, মানে তথ্য সংগ্রহ করছি, সেটাকে বলা হয় রিমোট সেন্সিং বা দূর সংবেদন ব্যবস্থা। এই প্রত্যেকটা টার্ম কিন্তু গুরুত্বপূর্ণ, ইংলিশ এবং বেঙ্গলি বোথ। ঠিক আছে, ইংলিশ টার্মগুলোও দেখবে, মানে শুধু দূর সংবেদন দেখে বসে থাকবে না, তারই যে ইংলিশ টার্মটা রিমোট সেন্সিং, এটাও কিন্তু দেখতে হবে। আর আরেকটা বিষয় হলো এরিয়াল ফটোগ্রাফি। সেটা কি না, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা যখন পৃথিবী পৃষ্ঠের উপাদানের বিভিন্ন ছবি সংগ্রহ করছি, সেটাকে বলা হয় হচ্ছে এরিয়াল ফটোগ্রাফি বা আকাশ চিত্র। ঠিক আছে, তো উপগ্রহ, কৃত্রিম উপগ্রহগুলো অনেকটা উঁচুতে প্লেস করা থাকে, বাট আকাশ চিত্র যে আমরা পাই বা এরিয়াল ফটোগ্রাফ যে আমরা পাই, সেটা কিন্তু কম্পারেটিভলি কম উচ্চতায় থাকে, এবং সেটা যে কোনো প্লেন হতে পারে বা হেলিকপ্টার হতে পারে, এরকম কিছুর মাধ্যমে আমরা এই ছবিগুলো
পাই। ঠিক আছে, তো উপগ্রহ চিত্র আর এরিয়াল ফটোগ্রাফি দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। কারণ এরিয়াল ফটোগ্রাফিটা আমরা পুরো চিত্রটা পাই, একদম যেরকম আমরা ছবি তুলবো, উপর থেকে ছবি তুললে বা প্লেন থেকে দেখলে আমরা যেরকম দেখি আর কি, সেরকমই পাই। বাট উপগ্রহ চিত্র কিন্তু ডিজিটাল ফরম্যাট বা সংখ্যার আকারে আমরা পাই। তারপরে সেটা পাওয়ার পরে কি করা হয় না, সেটাকে জিআইএস প্ল্যাটফর্মে বিশ্লেষণ করে আরো অন্যান্য তথ্যের সঙ্গে বিশ্লেষণ করে পুরোটার থেকে একটা মানচিত্র তৈরি করা সম্ভব। মানে যে বোধগম্য মানচিত্রটা, যেটা দেখে আমাদের কিছু লাভ হবে, তো আমরা যেটা বুঝতে পারবো, যেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এরকম ধরনের মানচিত্র প্রস্তুত করা হয়। এবার যে কোনো উপগ্রহ চিত্র এই যে আমরা তথ্যর আকারে পাই বা তার যেটা আমরা লিখলাম ডিজিটাল ফরম্যাটে পাই, তো উপগ্রহ চিত্র ধরো এরকম রয়েছে। এবার কোনো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককটা হচ্ছে পিক্সেল। কিরকম ভাবে থাকে না, এরকম ধরো একদম ছোট 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 ছোট, এটা তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য অনেকটা বড় বড় বক্স দিচ্ছি। তো এই যে একটা একক, এটাকে বলা হয় পিক্সেল। তাহলে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো পিক্সেল। এবারে এই পিক্সেল যত ছোট সাইজের হবে, ছবির রেজলিউশন তত বেটার হবে। মানে পিক্সেলের মানে এই ধরো এই যে এইটা, ঠিক আছে, এই যে একটা বক্স, এই ছোট্টটা, এটার মধ্যে যদি আবার আমি আরো ছোট 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 ছোট, মানে যত ছোট হবে পিক্সেল সাইজ বা নাম্বার অফ পিক্সেল যত বেশি হবে, তত তোমার ছবির মানটা উন্নত হবে বা রেজলিউশনটা বেটার হবে, বা সেটাকে যত তুমি জুম করো সেটা ফাটবে না। এই টার্মগুলোর সঙ্গে কিন্তু আমরা অলরেডি পরিচিত। কারণ কি, আমরা যখন এমনিও ছবি তুলি, আমরা যে জুম করতে যাই, জুম করতে গেলে ফেটে যাওয়া মানে হচ্ছে সেটা রেজলিউশনটা ভালো নয়, তার মানে নাম্বার অফ পিক্সেল সেখানে কম রয়েছে। বাট নাম্বার অফ পিক্সেল বেশি মানে হচ্ছে যত তোমার পিক্সেলের ইয়েটা কম হবে, সাইজটা কম হবে, তাহলে নাম্বার অফ পিক্সেল বেড়ে যাবে। তো তার মানেই হলো তোমার রেজলিউশনটা বেটার হবে। বোঝা গেল? মানে এই একটা ঘরের মধ্যে যদি আরো ছোট 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 ছোট, মানে আরো যদি ওর সাইজটাকে কমিয়ে দেওয়া যায়, ঠিক আছে, তার মানে কি নাম্বার অফ পিক্সেল যত বেশি হবে তত রেজলিউশনটা বেটার হবে। এই হলো আমাদের উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক, যেটাকে নাকি পিক্সেল বলে। এবারে দেখবো যে এই যে তোমার দূর সংবেদন পদ্ধতিতে যে উপগ্রহ চিত্র তোলা হয় বলছি, তো এটা কিভাবে করা হয়। আচ্ছা, তার আগে আমরা তো প্রথমে পড়লাম যে সেন্সর এই পুরো কাজটা করে। তো সেন্সর আবার, মানে সেন্সরটা হচ্ছে তোমার ওই ক্যামেরাটা, যেটা নাকি উপগ্রহ কৃত্রিম উপগ্রহের মধ্যে রাখা থাকে। এবারে সেন্সর দু ধরনের হয়, একটা হচ্ছে সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সর, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর বা প্যাসিভ সেন্সর। ঠিক আছে, তো সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সর আর নিষ্ক্রিয় সেন্সর বা প্যাসিভ সেন্সর। তো দুটোর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হলো, ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, এবারে এই পৃথিবীর উপরে ধরো এরকম জায়গায় স্যাটেলাইটটাকে সেট করা আছে এবং এরকম তার নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে, ঘুরে ছবি তুলছে। তো ছবি তোলার যে ফান্ডাটা, সেটা কিভাবে হচ্ছে না, ধরো এই তোমার যে সেন্সর রয়েছে, সেন্সর যে দু রকমের, তো অ্যাক্টিভ সেন্সরের ক্ষেত্রে কি হয় না, অ্যাক্টিভ সেন্সরের ক্ষেত্রে এই সেন্সরের থেকেই চুম্বক তরঙ্গ, বিদ্যুৎ চুম্বক তরঙ্গ পৃথিবীর বিভিন্ন উপাদানের উপর এসে পড়ে। তারপরে পড়ার পরে কি হলো না, পৃথিবীও সেটাকে সেই মানে পৃথিবী মানে যেখানে ধরো সেই ইয়েটা পড়লো, সে সেই শক্তিটাকে চুম্বক তরঙ্গটাকে রিফ্লেক্ট করবে, প্রতিফলিত করবে। তার মানে কি হচ্ছে, এই যে সেন্সর থেকে প্রেরিত এবং ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত, এই দুই ধরনের বিদ্যুৎ চুম্বক তরঙ্গ দিয়েই তথ্যটা সংগৃহীত হয়। মানে এরকম ধরনের সেন্সরের ক্ষেত্রে বা অ্যাক্টিভ সেন্সরের ক্ষেত্রে সেন্সরের নিজের গা থেকেই বিদ্যুৎ চুম্বক তরঙ্গ বেরিয়ে এসে পৃথিবীর কোনো উপাদানের উপর পড়ে এবং সেখান থেকে আবার প্রতিফলিত হয়ে, মানে যখন প্রতিফলিত হয় সেন্সর সেটাকে ক্যাপচার করে, দিয়ে পুরো ওই চিত্রটা তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি কক্ষপথের এইটা ইরেজ করে দিচ্ছি, তাহলে বিষয়টা একটুখানি ক্লিয়ার হবে। হলো, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্সর। আচ্ছা, আরেকটা যেটা বলবো সেটা হলো প্যাসিভ সেন্সর। ওকে, এটা হচ্ছে সক্রিয় সেন্সর।
আরেকটা যেটা সেটা হলো প্যাসিভ সেন্সর। প্যাসিভ সেন্সরে কি হচ্ছে না, এই পৃথিবী, এবারে এরম জায়গায় ধরো সূর্য রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি এতদিনে যে সূর্য থেকেও কিন্তু এরকম ক্ষুদ্র চুম্বক তরঙ্গ যেটা নাকি পৃথিবীতে এসে পৌঁছলো। এবারে সেই চুম্বক তরঙ্গ প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হওয়ার পরে ধরো এরকম জায়গা কক্ষপথে কৃত্রিম উপগ্রহ আছে। এই যে সূর্য থেকে আগত ক্ষুদ্র চুম্বক তরঙ্গ যেটা আসছে সেটা যখন প্রতিফলিত হচ্ছে, সেন্সর সেটাকেও ক্যাপচার করতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে যখন সেন্সর সেইটাকে ক্যাপচার করছে, মানে সূর্য থেকে আগত ক্ষুদ্র চুম্বক তরঙ্গ যখন প্রতিফলিত হচ্ছে এবং সেন্সর যখন সেটাকে ক্যাপচার করে ছবিটা তুলছে, তখন সেটাকে বলা হবে হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর। এটাকে আমি বলবো নিষ্ক্রিয় সেন্সর। তার মানে কি, এর কিন্তু নিজস্ব বডি থেকে কোন রকম চুম্বক তরঙ্গ বেরোচ্ছে না। এ কার উপর নির্ভরশীল? এ কিন্তু সূর্যের ওই আলোক রশ্মির উপরেই পুরোটাই নির্ভরশীল। মানে সূর্য থেকে যে আলোটা আসছে দিয়ে সেটা যখন প্রতিফলিত হচ্ছে, নিষ্ক্রিয় সেন্সর সেটা নিয়ে কাজ করছে। ভাইরাস সক্রিয় সেন্সর কি হচ্ছে, যে ওর নিজের দেহ থেকেই চুম্বক তরঙ্গ বেরোচ্ছে এবং সেটাই যখন প্রতিফলিত হচ্ছে ও সেটাকে ক্যাপচার করছে। তাহলে একটা জিনিস কি, যে এই নিষ্ক্রিয় সেন্সর কিন্তু শুধুমাত্র সূর্যের উপস্থিতিতেই কাজ করবে, কারণ কি এ থেকে যেটা আসছে সেটাই প্রতিফলিত হয়ে ও ধরছে। বাট এ কিন্তু সূর্য থাক চাই না থাক যে কোনো সময় কাজ করবে, কারণ কি ও নিজেই চুম্বক তরঙ্গটা পাঠাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে দু ধরনের সক্রিয় সেন্সর, আর এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় সেন্সর। তো এর কিছু সক্রিয় সেন্সরের উদাহরণ কি, অ্যাক্টিভ রেডিওমিটার, ল্যাডার, লিডার, র্যাডার, এগুলো হচ্ছে সক্রিয় সেন্সরের উদাহরণ। নিষ্ক্রিয় সেন্সর কিনা ইলেকট্রনিক বা মাল্টিস্পেকট্রাল বা ফটোগ্রাফিক ক্যামেরা, বিভিন্ন ধরনের যে ক্যামেরা সেটা হচ্ছে তোমার এই এতে কাজ করে। বাট আজকের দিনে দাঁড়িয়ে ফটোগ্রাফিক ক্যামেরা তোমরা বলতে পারো যে এক্সটার্নাল লাইট ইউজ করেও তো অনেক সময় ইউজ করা হয়, তো সেটাও কিন্তু করা হয়। বাট সেন্সরের ক্ষেত্রে এ কিন্তু নিজেই পাঠাচ্ছে, ঠিক আছে। তো এই হলো দু ধরনের সেন্সর। এবার আগেরটাতে যাব, যে এই কিভাবে সেন্সর, এই যে আমি যেটা বললাম যে তোমার এই জিনিসটা সূর্য থেকে যেটা আসছে সেটা যখন প্রতিফলিত হচ্ছে, তো বেসিক্যালি সূর্য থেকে যে ক্ষুদ্র চুম্বক তরঙ্গ বিশিষ্ট যে তোমার শক্তিটা আসছে সেটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর। সূর্য থেকে যেটা আসছে সেটাকে বলা হয় ইএমআর। এবার এই ইএমআরটা আসার পরে কি হলো, তোমার এসে উপাদানের উপর পড়লো, ভূপৃষ্ঠের উপর পড়লো, এবার সে যখন সেটাকে প্রতিফলিত করছে, তো সেইটা কি হয় না, সেটা একটা আলোক বর্ণালী তৈরি করে। মানে এরকম ধরো একটা আলোক বর্ণালী তৈরি করে, তার মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে, ঠিক আছে। যেরকম ধরো আমরা যে যে জায়গাটা আমরা দেখতে পাই, ধরো দৃশ্যমান বর্ণালী যেটা, সেটা আমি ধরে নিচ্ছি এই জায়গাটা, মানে যেখানে তোমার ধরো আমাদের বেসিক যে প্রাইমারি কালার্স গুলো রয়েছে, রং আমরা যেটা দিয়ে আমরা মানে চোখে আমরা যে দেখি, তো ওই লাইটটা পড়ে বলে ওটাতেই আমরা দেখি, তাই তো। তো এই যে দৃশ্যমান বর্ণালী, তো সেটাও রয়েছে। এছাড়া আর কি কি রয়েছে, আলট্রাভায়োলেট রে থাকে, গামা রে থাকে, রঞ্জন রশ্মি থাকে ইত্যাদি, মাইক্রোওয়েভ থাকে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তোমার রশ্মি থাকে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি থাকে। এবারে এই যে তোমার সূর্য থেকে আসছে, ধরো সূর্য থেকে এরকম যে ইয়েটা আসছে, আসার পরে মানে যেটা আসছে সেটাকে আমি বলবো ইএমআর দিয়ে, তারপরে যে স্পেকট্রামটা তৈরি হচ্ছে সেখানকার আবার কিছু কিছু পার্টিকুলার রিজিয়ন নিয়ে সেন্সর কাজ করে। মানে এই যে পুরো তরঙ্গ দৈর্ঘ্যে সব তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কিন্তু কাজ করে না, ঠিক আছে। তো সেই মানে যেটা ওর দরকার, মানে এক একটা উপগ্রহ চিত্রের ক্ষেত্রে বিষয়টা এক এক রকম আলাদা হয়, তো ওর যেটুকুটা দরকার সেখানেও কাজটা করে সেন্সর, সেখানে কাজটা করে। তাই প্রতিফলিত হওয়ার পরে যেটা তোমার ওই আলোক বর্ণালীটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইএমএস। এবং দূর সংবেদন ব্যবস্থায় এইটাকে ব্যবহার করেই কিন্তু উপগ্রহ চিত্র মানে ওই তথ্যটা সংগৃহীত হয়। হলো, এবারে পাবো হচ্ছে উপগ্রহ। তাহলে সেন্সর কিভাবে কাজ করে পুরোটা বোঝা গেল। একটা হচ্ছে নিজে যেটা করছে সেটা তো সক্রিয় সেন্সর হয়ে গেল। প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সেন্সরের ক্ষেত্রে
তো পুরো তোমার এই জিনিসটা কাজ করছে। আচ্ছা, উপগ্রহ চিত্রের শ্রেণী বিভাগ কি কি ধরনের হয়? একটা হচ্ছে সাদা কালো উপগ্রহ চিত্র। সাদা কালো উপগ্রহ চিত্র মানে মানে দু রকম রং দিয়ে ওই উপগ্রহ চিত্রটা পাওয়া যায়, হয় সাদা দেখাবে নয় কালো দেখাবে। যদি খুব বেশি অ্যাবজর্ব করে নেয় তাহলে একদম ডার্ক কালার আসবে, আর যত বেশি রিফ্লেক্ট করবে তত তোমার লাইটার শেড আসবে, মানে সাদার দিকে আসবে, এরকম ভাবে চিত্রটা আসে। ধূসর উপগ্রহ চিত্র কি না, সাদা থেকে কালো পর্যন্ত যে রেঞ্জটা, মানে ধরো এখানে যেমন ধরো আমি দেখাচ্ছি, এই যে পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছ না, এটা দেখাচ্ছে হচ্ছে সাদা থেকে কালো, অনলি গ্রে শেডে দেখায়, ঠিক আছে? এখানে শুধু গ্রে শেডে তো নেই, মাল্টি কালার রয়েছে। তো সাদা থেকে কালো যখন, এটা যেমন দেখো কি ব্ল্যাক থেকে রেড হয়ে হোয়াইট, সেরকম বিভিন্ন কালার এটা দেখতে পাচ্ছ। সেম ওয়েতে ওইটার ক্ষেত্রে কি হয় যে সাদা থেকে কালো পর্যন্ত যে বিষয়টা বলছে, মানে নিচে থাকবে হচ্ছে তোমার কালো বা সাদা, তো ওই হোয়াইট থেকে গ্রেটা বাড়তে 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 ব্ল্যাক অব্দি আসবে, শুধু হোয়াইট আর ব্ল্যাক, এবং মাঝখানে মানে মাঝখানে ইন বিটুইন যত গ্রে শেড হতে পারে সেটা দিয়ে যে চিত্রটা হয় সেটাকে বলা হয় হচ্ছে তোমার ধূসর উপগ্রহ চিত্র। মানে সাদা থেকে কালো পর্যন্ত বিভিন্ন ধূসর বর্ণের শেডের পার্থক্যর সাহায্যে করা হয়। আর হচ্ছে বহুবর্ণালী উপগ্রহ চিত্র, সেটা হচ্ছে যখন রঙিন উপগ্রহ চিত্র আমরা পাবো, সেটা হচ্ছে বহুবর্ণালী উপগ্রহ চিত্র। মানে যেটা আমরা ডিজিটাল ইয়েতে পাচ্ছি, রাশি ভিত্তিক বা ডিজিট সংখ্যার আকারে যেটা পাচ্ছি, তো সেটার থেকে হচ্ছে কিছু তোমার ওই সাদা, কিছু কালো, এরকম ভাবে দেখানো যেতে পারে। কিছু ছবি হতে পারে ধূসর শেড দিয়ে দেখানো যেতে পারে, কিছু হতে পারে তোমার কালার দিয়ে দেখানো যেতে পারে। তো এইভাবে তোমার 3 ধরনের উপগ্রহ চিত্র আমরা পেতে পারি। ওকে, নেক্সট আসবো যে সেন্সর, তো সব পড়লাম সেন্সর কিভাবে কাজ করে, করকম ছবি পাচ্ছি, পাই। কৃত্রিম উপগ্রহ ক ধরনের হয়? কৃত্রিম উপগ্রহ মেইনলি 2 ধরনের হয়। একটা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহ, আরেকটা হচ্ছে সূর্য তুলনাকারী বা সান সিনক্রোনাস স্যাটেলাইট বা সান সিনক্রোনাস উপগ্রহ। এইবারে এই দুজন কিভাবে কাজ করছে না, ধরো এরকম রয়েছে পৃথিবী, প্রথম জন মানে ভূ সমলয় যেটা, সে কি করে না, এই যে পৃথিবীর মাঝখানে আমরা জানি মাঝামাঝি দিয়ে নিরক্ষরেখা গেছে, তো নিরক্ষরেখার সঙ্গে সমতা রেখে উপগ্রহটাকে স্থাপন করা হয়, একদম নিরক্ষরেখা বরাবর স্থাপন করা হয়। এবং উপগ্রহ কি করে, ওই নিরক্ষরেখা বরাবর পৃথিবীর চারিদিকে পুরো ঘুরতে থাকে। মানে নিরক্ষরেখা যখন যেদিকে যে পর্যায়ে থাকছে, মানে ধরো এটা ধরো নিরক্ষরেখা, এরকম ভাবে আমি মানে গোল একটা স্ফিয়ার ধরছি পৃথিবীকে, উপগ্রহটা, কৃত্রিম উপগ্রহটা ধরো এরকম জায়গায় প্লেস করা আছে। এবার পৃথিবী যেদিকে যেদিকে ঘুরছে, উপগ্রহ সেদিকে সেদিকে ঘুরছে, ওই একই লোকেশনের উপর বেস করে, এরকম ভাবে বিভিন্ন প্রচুর উপগ্রহ ওখানে অলরেডি প্লেস করা রয়েছে, ঠিক আছে? তো এইভাবে তার মানে কি হচ্ছে যে নিরক্ষরেখা বরাবর ঘুরছে, মানে হলো এটা তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, মানে বেসিক্যালি এটা এরকম ভাবে দেখানোর কথা। কক্ষপথটা আমি উল্টে দিয়েছি, এক সেকেন্ড, পূর্ব থেকে পশ্চিমে, মানে নিরক্ষরেখার ইয়েতে যখন ঘুরছে, ঠিক আছে, নিরক্ষরেখার সাথে সমতা রেখে, মানে এরকম ভাবে কি বলবো, এই যে ধরো এরকম ভাবে যদি ঘোরে, ঠিক আছে, এরকম ভাবে যখন ঘুরছে ওইটাকে আমরা বলবো হচ্ছে ভূ সমলয় উপগ্রহ। আরেকটা হচ্ছে সূর্য তুলনাকারী উপগ্রহ বা সান সিনক্রোনাস, যেটা, তো সেক্ষেত্রে কি করব না, এই পৃথিবী সূর্যের আপাত কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে যখন উত্তর দক্ষিণে পুরো বিষয়টা হচ্ছে, মানে ধরো এরকম ভাবে যদি ঘোরে, ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার এরকম ভাবেই পৃথিবীর চারিদিকে, ঠিক আছে, এরকম ভাবেই আলটিমেটলি কি হচ্ছে না, ধরো এই পৃথিবী ওর চারিদিকে কিন্তু প্রচুর স্যাটেলাইটস এরকম করেই প্লেস করা রয়েছে, এইরকম কক্ষপথ, বিভিন্ন কক্ষপথে এরকম ভাবে, এগুলো তোমাদের ক্লাস 9-এ ছিল। তো এরকম বিভিন্ন কক্ষপথ দিয়ে স্যাটেলাইট গুলোকে প্লেস করা রয়েছে, এরকম তোমার এখানে স্যাটেলাইট রয়েছে, এখানে স্যাটেলাইট রয়েছে, ইন বিটুইন কোনো একটা জায়গায় থাকতে পারে। তো এরকম বিভিন্ন ভাবে যে প্লেস করা রয়েছে, অবভিয়াসলি তারা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে যায় না, আমি জানি এই প্রশ্নটাই মাথায় আসবে যে যদি ধাক্কা খেয়ে যায়, তো ওরকম হয় না, ওটাকে ওরকম টাইমিং করেই করা থাকে, কি কেউ ওর সঙ্গে ধাক্কা খাবে না।
তো এইভাবে যেটা দুটো ধরনের, এই দুটো হচ্ছে একটা জিও স্টেশনারি, একটা হচ্ছে সানসিনক্রোনাস। জিও স্টেশনারি থেকে কি কি পাওয়া যায়, যে না তারা প্রথমে বলবে কত কিলোমিটার উচ্চতায় অবস্থান করে, এ হচ্ছে এত কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। এটা হচ্ছে সূর্যের আপাত কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দক্ষিণে ঘোরে, আর এটা হচ্ছে পৃথিবীর আবর্তনের সঙ্গে সমতা রেখে পশ্চিম থেকে পূর্বে নিরক্ষরেখা বরাবর প্রদক্ষিণ করে। আচ্ছা, এর যতটা প্রদক্ষিণ করে সেই পরিধিটা হচ্ছে 2.25 লক্ষ কিলোমিটার, এবং এটা করতে যেহেতু মানে পৃথিবীর ওই নিরক্ষরেখার সাথে সামঞ্জস্য রেখে চলে, তার মানে কি না পৃথিবীর একবার পাক খেতে যত সময় লাগে ওরও ততক্ষণই সময় লাগে, ঠিক আছে, আপাত ভাবে আর কি। তো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডই লাগে। ওয়ারেজ এর পরিধিটা হচ্ছে এত থেকে এত রেঞ্জটা, এবং এর একবার পাক খেতে এক একটার এক এক রকম সময় লাগে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ধরো 70 থেকে 100 মিনিট মতো সময় লাগে, এটার মধ্যে রেঞ্জটার মধ্যে ভ্যারি করে। জিও স্টেশনারির কাজ কি না রেডিও বা টেলিভিশন বা নেভিগেশন, যে কোন দিকে যাব না যাব, অবস্থান সংক্রান্ত বা আবহাওয়া সংক্রান্ত তথ্য এখান থেকে পাওয়া যায়। এ কি হয় না বিভিন্ন জরিপ কাজ বা ভূমি ব্যবহার, তোমার ভূমিতে তুমি কি কি কাজ করছো না করছো, কোথাও চাষবাস করছে, কোথাও রাস্তাঘাট বসানো আছে কি, কোথাও ক্যানাল বানানো আছে কি, কোথাও পুকুর আছে না কি আছে, এই জিনিসটা দেখায়। প্লাস সম্পদ বিষয়ক তথ্য, যে কোথায় ধরো কয়লা আছে না কোথায় কি খনি আছে, এরকম জিনিসগুলো দেখায়। প্লাস আবহাওয়া সংক্রান্ত তথ্য পাওয়া যায়, এবং কিছু কিছু উদাহরণ ভারতের ইনস্যাট, ইউএসএ গোজ দিয়ে, এক্ষেত্রে হচ্ছে ভারতের আইআরএস, তারপরে ইউএসএ ল্যান্ডস্যাট, ফ্রান্সের স্পট, এগুলো হচ্ছে উদাহরণ। তো এই হলো দুটো ধরনের উপগ্রহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো উপগ্রহ চিত্র যে তৈরি হচ্ছে তার পর্যায়গুলো কি কি। তো প্রথম পর্যায়ের ক্ষেত্রে যেটা বলা সেটা হলো, এগুলো অলরেডি আমরা বলে ফেলেছি, যে একটা প্ল্যাটফর্মে রাখা থাকে, তার মধ্যে ক্যামেরা বা সেন্সর থাকে, মানে উপগ্রহগুলো দিয়ে, তারপরে তোমার ভূপৃষ্ঠের উপাদান থেকে যে রশ্মি প্রতিফলিত হয় সেই তড়িৎ চৌম্বকীয় বিকিরণ আর বর্ণালীর সাহায্যে তথ্যরাশি সংগৃহীত হয়, বা ডিজিটাল আকারে সেটাই আমরা রেকর্ড করি। আর তথ্য বিশ্লেষণটা কি না, তথ্য বিশ্লেষণটা হলো এইভাবে যে তোমার ওই ডিজিটাল আকারে যে আমরা সংখ্যার আকারে যে চিত্রটা পেলাম, সেটাকে তারপরে সেখান থেকে বোধগম্য মানচিত্রে কিভাবে যাচ্ছে, মানে এই ডিজিটাল আকারটা তো আমরা বুঝবো না, তাই তো। তো এখান থেকে মেইন টার্গেটটা কি না বোধগম্য মানচিত্র প্রস্তুত করা। তো এখান থেকে যে বোধগম্য মানচিত্র প্রস্তুত হবে সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে এই বিশ্লেষণের মাধ্যমে। কিভাবে হয় না কম্পিউটারে ওটাকে একটা সফটওয়্যারের থ্রু বিশ্লেষণ করা হয়। এই সফটওয়্যারটার নাম হলো জিআইএস প্ল্যাটফর্ম, মানে জিআইএস এর বিভিন্ন সফটওয়্যার থাকে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস। তো কম্পিউটারে এই জিআইএস প্ল্যাটফর্মে এই ডিজিটাল ফরম্যাটে পাওয়া তথ্যগুলোকে নিয়ে বিশ্লেষণ করে আমরা বোধগম্য মানচিত্র পাই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমার এই সফটওয়্যার যেগুলো মানে আমরা ইউজ করি, সেটা কি কি হতে পারে না ArcGIS, মানে জিআইএস এরই বিভিন্ন সফটওয়্যার, ArcGIS, QGIS, GrassGIS এরকম, বা আগে ছিল AirDust, তো এরকম বিভিন্ন তোমার সফটওয়্যার ইউজ করা হয়, দিয়ে ওইরকম মানে মানচিত্রটা বানানো হয়। তো এই যে মানচিত্র বানানো হয় বেসিক্যালি কি হয় না, ওই ধরো যে জায়গার ছবিটা তুলেছে, ঠিক আছে, উপগ্রহ যে জায়গাকার ছবিটা তুলেছে, তো সেই জায়গাকার তো একটা লোকেশন আছে বা অবস্থান আছে, মানে একটা অক্ষাংশ দ্রাঘিমাংশ এরকম কিছু একটা আছে, যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, উত্তর না পূর্ব না দক্ষিণ না কোথায় অবস্থিত। তো সেই কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী, মানে সেই অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা বা সেই অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী ওটাকে জিআইএস প্ল্যাটফর্মে সেই ইমেজটাকে সেট করা হয়, এবং সেখান থেকে বিভিন্ন মানে লেয়ার বাই লেয়ার করে তারপরে সেখান থেকে বিভিন্ন ম্যাপিং করা হয়। এর থেকে বেশি এখন জটিলতায় যাওয়ার দরকার নেই, এটা সিম্পল সেন্সে বোঝো, ঠিক আছে। এবং এটা করার সময় আরো অন্য অন্য অনেক তথ্য এটার সঙ্গে মানে পুরো বিষয়টার সঙ্গে অ্যাড করা হয়, যেরকম ধরো ভূবৈচিত্র সূচক মানচিত্র মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেটারও একটা মানে নির্দিষ্ট মানে ধরো যে অঞ্চলের ভূবৈচিত্র সূচক মানচিত্র, সেই অঞ্চলেরই যদি উপগ্রহ চিত্র হয়, তাহলে দুটোকে ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ রেখা মিলিয়ে একটার পর একটাকে প্লেস করা যাবে, দিয়ে ওখান থেকে তোমার কি কি চেঞ্জেস হয়েছে বা কি কি পরিবর্তন হয়েছে এটা পাওয়া যেতে পারে। ধরো কোনো এরকম ভূবৈচিত্র সূচক
মানচিত্রে দেখাচ্ছে হয়তো এরকম একটা জায়গায় বনভূমি রয়েছে। এবার ওই জায়গাটারই যে উপগ্রহ চিত্র পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে হয়তো বনভূমিটা এইটুকুটা। তার মানে কি, মানে ওভার দ্য ইয়ার, মানে বছর কয়েক বছর ধরে এই যে বনভূমি এই জায়গাটা যেটা ছিল, এটা কি হয়েছে, বনভূমি কেটে ফেলা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু পাওয়া যেতে পারে। এটা কিভাবে পাওয়া যেতে পারে না, এটা ধরো বর্তমানে যেটা উপগ্রহ চিত্র আমি তুলছি সেই জায়গাকার, সেইখান থেকে আমি এই তথ্যটা পেতে পারি। আর এটা ধরো আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো এরকম ভাবে এই দুটোকে ধরো ওই কিছু মানে যেটাও ইয়ে থাক, আমি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ধরছি, ঠিক আছে, এখানে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি ধরলাম, তো সেম ইয়েতে জিআইএস প্ল্যাটফর্মে কারণ কি ভূবৈচিত্র সূচক মানচিত্র আগেকার করা, সেটা এখন করা নয়, সেগুলো আগে সব করে ফেলা হয়েছে, মানুষ গিয়ে গিয়ে জরিপ কার্যের মাধ্যমে করেছে। তো এটার উপরে ওই একই অক্ষরেখা দ্রাঘিমা রেখা বরাবর আমি এখন উপগ্রহ চিত্রটাকে চাপালাম, তাহলে কি হবে, এই কতটা বনভূমি আগে ছিল এখন কতটা আছে এই চেঞ্জটা আমি পেয়ে যাব। এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনগুলোকে বের করা হয়, দিয়ে ফার্দার ধরো কি উন্নয়ন হবে না কি করতে হবে না করতে হবে এই ডিসিশন গুলো নেওয়া হয়। তো এরকম যে পুরো জিনিসটা, এই পুরো বিষয়টাই করা হয় হচ্ছে জিআইএস প্ল্যাটফর্মে, পুরো জিনিসটাই করা হয় জিআইএস প্ল্যাটফর্ম। আচ্ছা, এবারে দেখব উপগ্রহ চিত্রের তাহলে বৈশিষ্ট্য কি। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য বলতে গেলে অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি, কি কি ভাবে কাজে লাগিয়ে আমরা মানে কি কাজে লাগিয়ে চিত্রটা পাই সেটা পড়ে ফেলেছি, বিভিন্ন রঙের মাধ্যমে আমরা পাই এটা পড়ে ফেলেছি, দূর সংবেদনার মাধ্যমে হয়, ডিজিটাল আকারে পাওয়া যায় এবং এটার মান অনেক উন্নত হয়, যেটা পিক্সেলের ব্যাপারটা আমরা পড়লাম, ঠিক আছে, এবং এটা সর্বদাই সংগৃহীত হয় বলে যে কোনো পরিবর্তন সহজেই ধরা যায়, যেটা একটু আগেই বললাম, রাইট। আর এটা জিআইএস প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। তো এগুলোই হচ্ছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য। এবার গুরুত্ব দেখবো, গুরুত্ব কি না কি কি বোঝা যায়। কৃষি ক্ষেত্রে ধরো ফসল উৎপাদন কতটা হচ্ছে বা কতটা উৎপাদন হেক্টর প্রতি, মানে একটা অঞ্চলে ধরো এরকম উপগ্রহ চিত্রের মাধ্যমে আমি একটা মানচিত্র পেলাম যে এরকম ভাবে বিভিন্ন ফিল্ডে ধরো এখানে ফসল উৎপাদন হয়েছে, এখানে হয়েছে, এটা দেখা গেল এগুলো খালি আছে, আবার দেখা গেল এখানে হয়েছে বা এখানে হয়েছে, তাহলে কি এবার এই পুরো যে এই জায়গাটা বা এই জায়গাটা জমিটা কতটা আছে সেটা থেকে আমি কতটা উৎপাদন হয়েছে তাহলে বেরিয়ে যাবে আমার, তাই তো। পুরো এরিয়াটার যদি আমি মান জানি, এরিয়াটার মান কি করে জানবো, অক্ষাংশ দ্রাঘিমাংশ আমার কাছে রয়েছে। এরকম ভাবে কিন্তু উৎপাদন বা কতটা ফসল ইয়ে হয়েছে পুরোটা জানা যায়, বা কোথাও বন্যা খরা হলে সেটাও জানা যায়। বন্যা হলে সেটা জল থাকবে, তাহলে ধরো সেই জায়গাটায় নদী নেই, অন্য চিত্র ধরা পড়েছে ওখানে নদী নেই, বাট এখন দেখাচ্ছে যে ওরকম স্প্ল্যাশ হয়ে আছে, মানে জল দিয়ে হয়ে আছে, তার মানে ধরুন তো ওখানে বন্যা হয়েছে। তারপরে ধরো সেটা কোন ঋতুর ছবি দেখছি আমি, অবভিয়াসলি বর্ষাকালের যদি হয় তাহলে ওটা বন্যা হবে সম্ভাব্য, খরাও এরকম ভাবে ধরা পড়ে যাবে, ঠিক আছে, ওই কালার দিয়ে দিয়ে বিভিন্ন শেড দিয়ে দিয়ে ধরা পড়ে। তারপরে ধরো ভৌম জল কতটা রয়েছে বা জলাভূমি রয়েছে না কি রয়েছে না মৃত্তিকা ক্ষয় হচ্ছে, এগুলো আমরা পাই। এছাড়া বনভূমির ক্ষেত্রে কতটা কাটা হয়েছে না কতটা পরিমাণে আছে সেটা জানা যায়। তারপরে ধরো অক্ষরেখা দ্রাঘিমা রেখা ধরে যেহেতু মানে একটা নির্দিষ্ট স্কেল থাকে, তার ফলে কি হয় যে ওখান থেকেও ভূবৈচিত্র সূচক মানচিত্র পাওয়া যায়, যেটা নাকি আগে জরিপ কার্যের মাধ্যমে হতো, ওগুলোতে আসছি আমি, এখন কিন্তু এরকম ভাবেও তৈরি করা যায়। এবং এর সর্বোপরি সবকিছু মিলিয়ে শহর বা গ্রামের পরিকল্পনা, মানে কি কি উন্নয়ন হতে পারে, মানে আর কি কি প্ল্যানিং করা যেতে পারে, এই বিষয়ে কিন্তু ডিসিশন নেওয়া হয়। আচ্ছা, তারপরে আসবো হচ্ছে ভূবৈচিত্র সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র। তো টোপোগ্রাফিক্যাল মানচিত্র হচ্ছে বেসিক্যালি একটা বৃহৎ স্কেলের মানচিত্র, ঠিক আছে, বৃহৎ স্কেল বা লার্জ স্কেলের মানচিত্র। এখানে কি কি ব্যবহার করা হয় না, রেখা, রং ও প্রতীক চিহ্নের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বিষয় দেখানো হয়। তো ভূপ্রকৃতি, নদ নদী, জলাশয়, উদ্ভিদ, এগুলো হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং জনবসতি, যোগাযোগ ব্যবস্থা, এগুলো হলো বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো এরকম করে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য আমরা এই ম্যাপের মাধ্যমে পেয়ে থাকি। তো এটাতে কি বললাম যে একটা বৃহৎ স্কেলের মানচিত্র এবং সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয়। বৃহৎ স্কেলের মানচিত্র মানে হচ্ছে তুমি বেশ ডিটেইলে দেখতে পাচ্ছ, মানে ধরো এইরকম আমরা ডিটেইলে দেখার জন্য আমরা কি করি, ম্যাপ ফোনের উপর আমরা ফোন দিয়েই বোঝো জুম করি, তো মানে কি আমরা স্কেলটাকে এরকম করে এরকম ভাবে যে আমরা করি, তো সেটার মানেটা কি, অ্যাকচুয়ালি তুমি স্কেলটাকে বাড়িয়ে নিচ্ছ, দ্যাট মিনস কি তুমি বৃহৎ স্কেলের একটা মানচিত্রের কথা বলছো, বা তুমি আরো ডিটেইলে আরো বেশি মানে কি বলবো আরো বেশি
ডিটেলসে তুমি দেখতে পাচ্ছো জায়গাটাকে, ঠিক আছে। তাহলে সেই জন্যই সেটাকে বলা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, যে এখানে বিশদভাবে জানা যায়, বিশদভাবে জানা যায়। whereas ক্ষুদ্র স্কেলের মানচিত্র মানে কি, তাহলে এটা যদি বিশদভাবে জানা যাওয়ার জন্য আমি যখন আমরা জুম ইন করি, যে আরেকটু দেখি কি আছে, আরেকটু দেখি কি আছে, মানে কি আমি বিশদে জানার চেষ্টা করছি, সেজন্য আমি জুম ইন করছি, মানে আমি স্কেলটাকে বাড়িয়ে দিচ্ছি, দ্যাট ইজ বৃহৎ স্কেল, বাড়িয়ে দিচ্ছি। আর ক্ষুদ্র স্কেলটা এক্স্যাক্টলি অপোজিট, যখন আমরা এটাকে জুম আউট করি, যে আরেকটু উপর থেকে দেখবো, আরেকটু মানে আরেকটু বেশি অঞ্চল দেখবো, কিন্তু অতটা বিশদভাবে দেখবো না, তাই তো। আরেকটু বেশি অঞ্চল দেখতে গেলে আমাকে জুম আউট করতে হবে, কিন্তু অতটা বিশদভাবে দেখবো না। এরকম উদাহরণ হচ্ছে অ্যাটলাস, যেখানে আমরা পুরো পৃথিবীকে দেখতে পাই, কিন্তু সেখানে আমরা অত বিশদভাবে দেখতে পাই না, অত বিস্তারিত ভাবে দেখতে পাই না, তো সেটাকে সেজন্য বলা হয় ক্ষুদ্র স্কেলের মানচিত্র হচ্ছে অ্যাটলাস। ক্ষুদ্র স্কেল হলো অ্যাটলাস। আশা করি বিষয়টা ক্লিয়ার। ক্ষুদ্র স্কেলের মানচিত্র অ্যাটলাস, তার মানে আমি এটাকে জুম আউট করছি, এটাকে আমি জুম ইন করছি, স্কেলটাকে বৃহৎ করছি, বাড়াচ্ছি, রাইট। তো এখানে কি হয় না, অক্ষাংশ দ্রাঘিমাংশ থাকে, একটা নির্দিষ্ট নাম্বার থাকে, মানে এটা তুমি বৈশিষ্ট্য পড়ছো যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিরকম হয়। তো এটা জরিপ কার্যের মাধ্যমে করা হয়, এবং বর্তমানের ক্ষেত্রে উপগ্রহ চিত্রের সাথে ম্যাচ করে করে, যেটা আমরা পড়লাম যে বর্তমানে উপগ্রহ চিত্র এবং আকাশ চিত্রের থেকে প্রাপ্ত যে তথ্য, তার সাথে তোমার এই মানচিত্রটাকে কম্পেয়ার করে আরো মানে নিখুঁত তথ্য পাওয়া যায়, আরো নিখুঁত মানচিত্র বানানো যায়। এবং বাদামি রঙের সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়, মানে যে কাল্পনিক রেখার দ্বারা সম উচ্চতা বিশিষ্ট অঞ্চলগুলোকে যুক্ত করা হয় সেটাকে বলা হয় সমোন্নতি রেখা। তো ওরকম ভাবে ওটা বাদামি রং দিয়ে দেখানো হয়। গুরুত্ব কি না, বিভিন্ন আমরা বললাম প্রথমে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান দেখানো যায়, তারপরে উপগ্রহ চিত্রের আর এই মানচিত্রের তুলনা করে পরিবর্তনটা জানা যায়, তারপরে সেগুলো তোমার উন্নয়নের কাজে, কোনো পরিকল্পনা, উন্নয়নমূলক পরিকল্পনার কাজে ব্যবহার করা যায়, যে রাস্তাঘাট বা রেলপথ বা সেতু বানাবে, সেটা কোথায় বানাবে, কিভাবে বানাবে, ওখানে অবস্থানটা কি, যে বনভূমি আছে না তোমার ঘরবাড়ি আছে না কি আছে, সেইটা দেখে আমরা রাস্তাঘাট বানানোর প্ল্যানিংটা করি। বা ধরো সম্পদের ক্ষেত্রে যেরকম বনভূমি সংরক্ষণ করা বা ভূমিক্ষয় রোধ করা, এগুলোর ব্যাপারে দেখা যায়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সামরিক প্রয়োজনে গুরুত্ব বেশি, মানে ধরো বর্ডার লাইনে যে উপগ্রহ চিত্র বা ধরো টোপোগ্রাফিক্যাল মানচিত্র, ওগুলো কিন্তু চট করে পাওয়া যায় না, কারণ কি ওটা ওই জায়গাটা যদি তুমি ডিটেলস খুব চট করে পেয়ে যাও, তো যে কোনো মুহূর্তে কিন্তু সেখানে তাহলে মানে একটা নিরাপত্তার অভাব একটা হতে পারে, বা সুরক্ষাজনিত একটা সমস্যা সৃষ্টি হতে পারে। তো এই জন্য বর্ডারের বা ইয়ের কিন্তু ম্যাপ চট করে পাওয়া যায় না, আর এই কারণে ওই সমস্ত জায়গাকার সামরিক যে ক্ষেত্রের তোমার ম্যাপিং গুলো, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ক্ষেত্রে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে বিভিন্ন স্কেল ব্যবহার করা হয়, সেটা কিভাবে কি করা হয়, ধরো 4 ডিগ্রি বিস্তার, তার স্কেল হচ্ছে এটা, এবং এটার মেট্রিক স্কেলটা কত, মানে 1 সেমিতে 10 কিমি, 1 সেমিতে 2.5 কিমি হচ্ছে 1 ডিগ্রি। এই যে মিলিয়ন শিটের বিস্তার কত, মিলিয়ন শিটের বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, ডিগ্রি শিটের বিস্তার 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, তার স্কেল হচ্ছে এগুলো, আরএফ হচ্ছে এগুলো, মেট্রিক স্কেল আর আরএফ স্কেল হচ্ছে এগুলো, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হয় না, এই প্রত্যেকটাকে ভাগ করে করে করা হয়। যেরকম ধরো ডিগ্রি শিটটাকে আমি যদি ধরি, তো ডিগ্রি শিট আমি দেখলাম কত 1/1, মানে এরকম যদি আমার ডিগ্রি শিট হয়, তাহলে ধরো এখানটায় 1 ডিগ্রি, এখানটা বা 1 ডিগ্রি না, আমি এটা ধরো 0 ডিগ্রি থেকে আমি 1 ডিগ্রি দেখাচ্ছি, এটা হচ্ছে আমি দিয়ে আবার এদিকেও আমি 1 ডিগ্রি দেখাচ্ছি, তাহলে 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, এইটা হলো আমার ডিগ্রি শিট, মানে এই যে এই জিনিসটা যেটা ডিগ্রি শিট 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি। তারপরে আছে হাফ ইঞ্চ শিট বা 30 মিনিট ইন্টু 30 মিনিট। তো 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এগুলো আমরা জানি, ঠিক আছে। এই ড্যাশটা মানে হচ্ছে মিনিট, ডাবল ড্যাশ মানে সেকেন্ড। তো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, মানে এটা 60 মিনিট বোঝাচ্ছে। তাহলে তুমি যদি এখানে হাফ করে দাও এটাকে, তাহলে কি পেয়ে যাবো, এটা ক্ষেত্রে আমি কি পেয়ে যাব না, 0 ডিগ্রি থেকে এটা হচ্ছে আমার ধরো 30 মিনিট, এটা হয়ে গেল 1 ডিগ্রি মানে হচ্ছে ধরো 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি। সেম ওয়েতে এদিকেও পাবো 30 মিনিট, দিয়ে তারপরে ধরো এখানে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, ঠিক আছে, আমি হাফ অফ করে দিলাম। তাহলে এই যে আমি পেয়ে গেলাম 30/30, এটা মানেটা হয়ে গেল হচ্ছে এইটা হাফ ইঞ্চ শেপ দিয়ে, আবার সেটাকে যদি আমি হাফ হাফ করি, তাহলে এটাকেও যদি আমি আবার ভেতরে যাই, তাহলে কি হবে, এখানে আবার আমি 15 পেতে পারি, কারণ কি 0 থেকে এটা হবে 15, রাইট, 0 থেকে এটা হবে 15,
15 30, তাহলে তারপর আবার কি 15/15, এই যে এই জায়গাটা পেলাম, এই যে এই জায়গাটা পেলাম, ঠিক আছে, এই ম্যাপটা যে পেলাম, তো এই 15 × 15টা কোনটা না এইটা, এরকম ভাবে পরপর পরপর ভাগগুলো করা হয় এবং তার নাম্বারিংও অ্যাকর্ডিংলি হয়। আচ্ছা, ইন্ডিয়াতে পুরো জিনিসটা কে করে না, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, সে কি করেছে, ভারতীয় উপমহাদেশকে 4 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর এবং 44 ডিগ্রি পূর্ব থেকে 104 ডিগ্রি পূর্ব পর্যন্ত পুরো জায়গাটাকে এরকম 4 ডিগ্রি 4 ডিগ্রি গ্রিডে ভাগ করেছে, মানে মিলিয়ন শিটের পুরো যে জায়গাটা সেটা হচ্ছে এইটা। কেন উত্তর কেন পূর্ব, কারণ ভারত হচ্ছে উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে অবস্থিত, মানে এই হচ্ছে ব্যাপার। ভারত কোথায় না, ভারত মোটামুটি, আচ্ছা এটার মধ্যে আমাদের এরকম ভাবে ভাগ করলে পেলাম এটা উত্তর, এটা দক্ষিণ গোলার্ধ, আবার এদিক দিয়ে ভাগ করলে পাবো এটা পূর্ব গোলার্ধ, এটা পশ্চিম গোলার্ধ, তাই তো, মানে এইটা উত্তর গোলার্ধ, এইটা দক্ষিণ গোলার্ধ, আবার এই দিক থেকে করলে হচ্ছে এইটা আমাদের পূর্ব গোলার্ধ, এইটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। ভারতের জায়গাটা হচ্ছে, ভারত মোটামুটি এই সমস্ত জায়গায় অবস্থিত, মানে কি উত্তর আর পূর্ব, সেই জন্য ভারতের কিন্তু দেখো উত্তর আর পূর্ব এইটা দিয়েই ডিনোট করা আছে, কারণ কি ওর লোকেশনটাই তাই। তো এরকম ভাবে করে মোট গ্রিডের সংখ্যা অ্যাকচুয়ালি হয় 135, কিন্তু সমুদ্রের উপর দিয়ে যেগুলো গেছে, যেহেতু উপর দিক, সমুদ্রের উপরের জায়গাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, তার ফলে টোটাল গ্রিডের সংখ্যা হচ্ছে আমাদের 106টা পাওয়া যায়, ঠিক আছে। সো ওই বিস্তারটা কোথায় কিভাবে কি হয় আশা করি বোঝা গেল। এটা হচ্ছে তোমার যেটা বললাম, এই ড্যাশটা মানে হচ্ছে মিনিট, এটা মানে ডিগ্রি, আর ডাবল ড্যাশ মানে হচ্ছে সেকেন্ড। তো এইভাবে কিন্তু তোমার ভাগগুলো যেটা বললাম করা হয়। সো চলো, এই ছিল তোমাদের ক্লাস এন্ড এই ছিল তোমাদের জিওগ্রাফি টোটাল সিলেবাস। সো অল দ্য বেস্ট টু ইউ অল, খুব ভালো করে পরীক্ষা দাও, একদম জমিয়ে পড়াশোনা করো, আর কয়েকটা দিন বাকি, ঝাঁটাঝাট সব সব ক্লাসের সব সাবজেক্টের রিভিশন করতে থাকো, সমস্ত সামারি দেখতে থাকো এবং জমিয়ে প্রিপারেশন নাও, কিন্তু কারণ কি এই দিনগুলো কিন্তু খুব ভাইটাল এবং এটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল মানে তোমার ভবিষ্যৎ তৈরির কিন্তু একদম মোক্ষম জায়গা। সো অল দ্য ভেরি বেস্ট টু ইউ, খুব ভালো থেকো, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো এবং মন দিয়ে পড়াশোনা করো।